আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। আর ভালো থাকাটাই আমাদের কাম্য। যেখানে থাকো ভালো থেকো। যাই হোক, আজকে আমি তোমাদের পড়াবো ন্যারেশনের ওপর ক্লাসের সিরিয়াল নাম্বার 8। ন্যারেশনের ওপর 8ম ক্লাসটা চলছে। ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু অংশ বাকি ছিল, সে বাকিগুলো পড়াবো। একটু তাকাও এদিকে। এখানে লিখছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট টেল এ লাই। অর্থাৎ শিক্ষক ছাত্রছাত্রীদের বলল, মিথ্যা কথা বলো না। আর এটার ইনডিরেক্ট ন্যারেশন, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু টেল এ লাই। তাহলে এটা কীভাবে হলো? নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডো নট দ্বারা শুরু হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ডো উঠে যায়, নটের পরে টু বসে। আমরা যে ইনভার্টেড কমার পরিবর্তে টু ব্যবহার করছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে কমার পরিবর্তে টু ব্যবহার করছি। এখানে টোটা বসবে ঠিক নটের পরে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডো নট দ্বারা শুরু হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ডো উঠে যায়, ডোটা সেন্টেন্স থেকে চিরতরে উঠে যাবে। আর নটের পরে টু বসবে। রইল কি? নট। এই নটের পরে টু বসবে। তাহলে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট টেল এ লাই। উত্তর, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস নট টু টেল এ লাই। আবার যদি আমরা এভাবে লিখি, ওর একটা সেন্টেন্স লিখছি, দেখো, দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু টেল এ লাই। এই ফরবিড শব্দের অর্থ হলো নিষেধ করা। নিষেধ করা মানে কি বুঝি আমরা? নিষেধ করা দ্বারা আমরা কি বুঝি? নিষেধ করা মানে না করা, কোনো কাজ থেকে বিরত থাকার জন্য যে আদেশটা আমরা করি, এটা হলো ফরবিড। ফরবিড শব্দের অর্থ নিষেধ করা, মানে কোনো অপকর্ম, কোনো কাজ, কোনো অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য যে কথাটা বলা হয়, এটি হলো নিষেধ করা। ফরবিড এখানে আসলে সেইড, সেইডের কারণে আসলো অ্যাডভাইসড। এখানে সের পাস্ট ফর্ম সেইড, এখানে আসলো অ্যাডভাইসড, অ্যাডভাইসের পাস্ট ফর্ম অ্যাডভাইসড। আর ফরবিড নিষেধ করা, এর পাস্ট ফর্ম হলো ফরবেইড। তাহলে আমরা যদি রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে ফরবিড ব্যবহার করি, সেইড আছে, এখানে আনলাম ফরবেইড। ফরবেইড মানে নিষেধ করা। যখন আমরা ফরবেইড ব্যবহার করব, তখন এই সেন্টেন্স থেকে ডো নট উঠে যাবে, ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবো। এটা দুইটা পদ্ধতি করা যায়। যদি আমরা ডো উঠে দেই, ফরবিড ব্যবহার না করলে অ্যাডভাইসড, তাহলে ডো উঠে যাবে, নট এর পরে টু বসবে। আবার যদি আমরা ফরবিড বা ফরবেইড ব্যবহার করি, তখন ডো নটটাই উঠে যাব, ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 2, দ্য গার্ল সেড টু দ্য টিচার। বালিকাটি শিক্ষককে বলল, স্যার প্লিজ মেক মি আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। তাহলে কি দেখো আবার, দ্য গার্ল সেড টু দ্য টিচার, স্যার প্লিজ মেক মি আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে স্যার, আবার এখানে প্লিজ। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে রিকোয়েস্ট বসে। ডিরেক্ট ন্যারেশনে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে, বা অর্থাৎ কোনো সম্মানসূচক ওয়ার্ড যদি থাকে, শুধু প্লিজ বা কাইন্ডলি যথেষ্ট নয়, যদি সম্মানসূচক কোনো ওয়ার্ড দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় প্লিজ বা কাইন্ডলি, স্যার, ম্যাডাম এই জাতীয় কিছু থাকলে রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে রিকোয়েস্ট বসে। দেখো এখানে কি আছে? স্যার, এটা সম্মানসূচক ওয়ার্ড। স্যার কোনো ব্যক্তির নাম নয়,
এটা হলো একটা সম্মানসূচক ওয়ার্ড। আবার তারপরে লেখা আছে প্লিজ, তাহলে কি ডবল, এটা দ্বারা সম্মান বোঝাচ্ছে। আর বললামই তো প্লিজ বা কাইন্ডলি থাকলেও ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে রিকোয়েস্ট, সেইড আছে, এ কারণে হলো রিকোয়েস্টেড। দ্য গার্ল রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি, এই সারের পরিবর্তে আসলো রেসপেক্টফুলি। অ্যান্ড রেসপেক্টফুলি ডিরেক্ট ন্যারেশনে যে স্যার বা ম্যাডাম এরকম উল্লেখ থাকে, ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ওই স্যার বা ম্যাডাম এর পরিবর্তে আসবে রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। আচ্ছা দেখো, তাহলে প্লিজ, প্লিজের কারণে আনলাম রিকোয়েস্টেড, আর স্যার আছে, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি। দ্য গার্ল রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি টু মেক হার আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। এইখানে যদি প্লিজ শব্দটা নাও থাকতো, স্যার আছে সম্মানসূচক একটা ওয়ার্ড, তারপরেও এখানে ওই রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড বসতো। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 3, এ বেগার সেইড টু মি, একজন ভিক্ষুক আমাকে বলল, স্যার প্লিজ গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দিন। দেখো এটা ইনডিরেক্ট ন্যারেশন কীভাবে বলছি, ওই যে বলছি স্যার সম্মানসূচক ওয়ার্ড, এখানেও তারপরেও আছে কি প্লিজ। তাহলে এ বেগার রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম ফুড, এখানে দেখো মিটা ফার্স্ট পারসন, আগেও বলা আছে সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, এখানে অবজেক্টই আছে ফার্স্ট পারসন, একে আমরা পরিবর্তন করব, অর্থাৎ ফার্স্ট পারসন হলেই তাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের সাথে। ফার্স্ট পারসন থাকলেই হোক সে সাবজেক্ট, হোক সে অবজেক্ট, হোক তার পসেসিভ কেস, ফার্স্ট পারসন থাকলেই একে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের সাথে। তাহলে এখানে আছে মি, মি কাকে বোঝাইছে, যেমন এ বিগার সে টু মি, একজন ভিক্ষুক আমাকে বলল, স্যার প্লিজ গিভ মি সাম ফুড, দয়া করে আমাকে কিছু খাবার দিন। তাহলে এটা আমার কাছে চাইলো, কি চাইলো, ভিক্ষুক। তাহলে এই যে মি, মিটাকে এই ভিক্ষুক একে পরিবর্তন করতে হবে এই রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের সাথে। এ বেগার রিকোয়েস্টেড মি, ওই ইম্পারেটিভ সেন্টেন্স কমার পরিবর্তে টু গিভ, ওই মিটা হয়ে গেছে হিম সাম ফুড। আবার এভাবেও লেখা যায়, যদি কাউকে কোনো সম্বোধন করা হয়, ভোকেটিভ কেস, কেস অফ অ্যাড্রেস, এর আর এক নাম কেস অফ অ্যাড্রেস। যদি কাউকে কোনো সম্বোধন করা হয় সেক্ষেত্রে একটা নিয়ম আছে, প্রথমে ব্যবহার করতে হবে অ্যাড্রেসিং, তারপর হলো অবজেক্ট, তারপর হলো এস এর পর রিলেশন, মানে কী সম্পর্কে ডাকলো, স্যার, ম্যাডাম, অথবা চাচা, বড় ভাই, দাদা, এরকম আর কি। দেখো অ্যাড্রেসিং, অ্যাড্রেসিংয়ের পরে অবজেক্ট, এই হলো অবজেক্ট, তারপর হলো এর পরে সম্পর্ক, কি সম্পর্কটা, স্যার। এখানে যে সম্পর্ক সম্বোধন করবে এটা এখানে বসবে, তারপরে কমা, তারপর ওই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, ওই সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে, আসল ন্যারেশন শুরু। তাহলে দেখো অ্যাড্রেসিং মি অ্যাজ স্যার, দ্য ভিগার রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম ফুড। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। আর যদি না বুঝো তারপরও পদ্ধতি আছে, আমরা ফোন করলে বুঝিয়ে দিব। তারপরে এদিকে আসো, এখানে লিখছে হি সেইড গুড মর্নিং, হি সেইড গুড মর্নিং, সে বলল শুভ সকাল। তাহলে কি এটা কি কামনা করতেছে, মানে সকালবেলাটা শুভ হোক, এরকম যদি থাকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, তাহলে আমরা কি করব, রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে উইশ, আর সেইড থাকলে ওয়েস্ট, এই যে WISH উইশ, অথবা WISHED, সের জন্য এটা, আর সেইড থাকলে এটা ওয়েস্ট, সে থাকলে ওয়েস্ট, আর যদি সেইড থাকে সে থাকলে উইশ,
আর যদি সেড থাকে তার জন্য ব্যবহার করতে হবে উইশড। যদি ডিরেক্ট নারেশনে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, তখন রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে উইশ, সেইড আছে, এই জন্যে হলো উইশড। হি উইশড গুড মর্নিং। আবার দ্বিতীয়টা দেখো, হি সেইড টু দ্য বয়, সে ছেলেটিকে বলল থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে কী করতে হবে? ডিরেক্ট ন্যারেশনের যদি থ্যাংক ইউ থাকে, ডিরেক্ট ন্যারেশনে যদি থ্যাংক ইউ থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে থ্যাংক, আর সেই থাকলে থ্যাংকড ব্যবহার করা হয়। আর থ্যাংকের পরে সোজাসুজি আমরা অবজেক্টে চলে যাব। দেখো, হি সেইড টু দ্য বয়, এ হলো অবজেক্ট। হি সেইড টু দ্য বয় থ্যাংক ইউ। এই ইউটা কেরা? এই ইউটা হলো বয়, কাজে এটা হলো নাউন আর এটা প্রোনাউন। যখন দুইটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে পরিণত করব, তখন আমরা নাউন ব্যবহার করব, প্রোনাউনের আর দরকার নেই। প্রোনাউন মানেই পূর্বের নাউন, যে পূর্বের নাউন আছেই, আগে আমরা নাউন পাইছি, ওই সেন্টেন্সে আমাদের আর প্রোনাউনের দরকার নেই। তাহলে দেখো, আবার বলছি, হি সেইড টু দ্য বয় থ্যাংক ইউ। এ হলো প্রোনাউন, এর কাকে, এই ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? এই বয়কে বোঝাইছে। বয় তো আছেই, দুইটা সেন্টেন্স যখন একত্রে করব, এই বয় যদি থাকে তাহলে ইউ এর আর দরকার নাই। এই জন্যে উত্তর, হি থ্যাংকড দ্য বয়। সে থাকলে থ্যাংক, আর সেইড আছে, এই জন্যে থ্যাংকের পাস্ট ফর্মে যেতে হবে, থ্যাংকড। হি থ্যাংকড দ্য বয়। তারপর নাম্বার 3, কামাল সেইড গুড বাই মাই ফ্রেন্ডস। কামাল বলল বিদায় আমার বন্ধুগণ, হে বন্ধুগণ বিদায়। তাহলে ডিরেক্ট ন্যারেশনে যদি গুড বাই থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে ব্যবহার করতে হবে বিট, BID। আর বিডের পাস্ট ফর্ম হলো বেইট, অর্থাৎ সের জন্য বিট আর সেই থাকলে বেইট। ডিরেক্ট ন্যারেশনে যদি গুড বাই থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব সে থাকলে তার জন্য হবে বিট, BID। আর যদি সেই থাকে তার জন্য হবে বেইট। তাহলে কামাল বেইট হিজ ফ্রেন্ড গুড বাই। কামাল তার বন্ধুদের বিদায় জানালো। এখন তোমাদের যে আলাপ আলোচনাটা করব, এটা হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে প্রে, প্রে মানে প্রার্থনা করা, অথবা উইশ। তাই তোমার প্রশ্ন থাকতে পারে যে কোন জায়গায় আমরা প্রে ব্যবহার করব আর কোন জায়গায় আমরা উইশড ব্যবহার করব। ডিরেক্ট ন্যারেশনে যদি সরাসরি গড, আল্লাহ, ক্রিয়েটর এইগুলো উল্লেখ থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় সে এর পরিবর্তে প্রে ব্যবহার করাই উত্তম। আর গড, আল্লাহ, ক্রিয়েটর, স্রষ্টার কোনো নাম উল্লেখ না থাকলে তাহলে ওই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব সে এর পরিবর্তে ব্যবহার করব উইশ। আর ইনভার্টেড কমার পরিবর্তে আসবে দ্যাট, মে এর পরিবর্তে ব্যবহার করব মাইট। যেমন হি সেইড টু মি,
মে আল্লাহ ব্লেস ইউ, হি সেড টু মি, সে আমাকে বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে কি আছে? আল্লাহর নাম আছে আল্লাহ, কাজে রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে আমরা ব্যবহার করব হি প্রেইড। এখন যদি বলি হি প্রেইড মি, তাহলে আমাদের সেন্টেন্সটা হবে না, কারণ সে আমার কাছে প্রার্থনা করো না, প্রার্থনা একমাত্র স্রষ্টার কাছে। আমরা যদি এইভাবে লিখি হি প্রেইড ফর মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এখন মিট আসলো কীভাবে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন যখন থাকবে তখন এই সেকেন্ড পারসনকে পরিবর্তন করতে হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তাহলে এখানে আছে ইউ, এটা হয়ে গেল মি। আর আমরা এভাবে লিখতে পারি, যদি মনে করি যে এ অবজেক্ট এটা দেব না, হি প্রেইড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। আর যদি আমরা এই অবজেক্টটা রাখি তাহলে এখানে আমাদের ফর ব্যবহার করতে হবে। ফর যদি ব্যবহার না করে সেন্টেন্সটা ভুল হবে। আর আরেকটা কথা, আরেকটা উদাহরণ দিই, দেখো দ্য ম্যান সেইড, লোকটি বলল, মে হি প্রসপার ডে বাই ডে। লোকটি বলল মে হি প্রসপার ডে বাই ডে, যে সে দিন দিন উন্নতি করুক। মানে এই ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তির জন্য সে কামনা করল, কিন্তু এই ব্যক্তি নয়, এটা হলো থার্ড পারসন, এটাও থার্ড পারসন। এই থার্ড পারসন তৃতীয় অন্য কোনো ব্যক্তির জন্য বলতেছে মে হি প্রসপার ডে বাই ডে, সে দিন দিন উন্নতি করুক। এখানে গড, ক্রিয়েটর, আল্লাহ এদের নাম উল্লেখ নাই, কাজেই আমরা ব্যবহার করব এখানে উইশড। দ্য ম্যান উইশড দ্যাট হি, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, মাইট প্রসপার ডে বাই ডে। তাহলে এ আরেকটা বার দেখো, দ্য ম্যান সেইড, লোকটি বলল, মে হি প্রসপার ডে বাই ডে, সে দিন দিন উন্নত করুক। আর ইনডাইরেক্ট ন্যারেশন, দ্য ম্যান উইশড দ্যাট হি মাইট প্রসপার ডে বাই ডে। আমরা জানি অপারেটিভ সেন্টেন্সের শুরুতে সাধারণত মে থাকে। যখন ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব, তখন যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে তো সাবজেক্টের পূর্বে মে থাকে না, এটা থাকে অপারেটিভ সেন্টেন্সে। কাজে এই মে আর সাবজেক্টের পূর্বে থাকবে না, ও থাকবে সাবজেক্টের পর। এখন যদি আমরা ব্যবহার, এখানে এটা প্রমাণ করছি এটা অপারেটিভ সেন্টেন্স, এই মেকে যদি সাবজেক্টের পরে নেই মে, তো তখন হলো অ্যাসার্টিভ। কিন্তু মে মাইট হলো কি কারণে? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হয়। এই মে থাকলে মের পরিবর্তে মাইট, ক্যান থাকলে ক্যানের পরিবর্তে কোড। হয়তো এই ধরনের নিয়মকানুন তোমরা পড়েছ। আর একটা কথা বলি, অপারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট ন্যারেশনে মে থাক বা না থাক, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচ এর পর, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এ সাবজেক্টের পর মাইট বসে। তাহলে কি অপারেটিভ সেন্টেন্সে, সব অপারেটিভ সেন্টেন্সে যে মে থাকবে তা নয়, অপারেটিভ সেন্টেন্সে ডিরেক্ট ন্যারেশনে মে থাক বা নাই বা থাক, ইনডিরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচ এ সাবজেক্ট এর পর মাইট বসে। মে থাকলেও মাইট, মে না থাকলেও মাইট। যা হোক, ভালো থেকো, তোমাদের সুস্থ
মন, শারীরিক সুস্থতা এগুলো কামনা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।